প্রিয় শিক্ষার্থী, তোমরা ইতিমধ্যেই জানো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ইংরেজি বিষয়ক প্রোগ্রাম ঢাকা ইউনিভার্সিটি বেইজ যেটা মাস্টারি প্রোগ্রাম অলরেডি লঞ্চ হয়ে গেছে এবং ইতিমধ্যে যে সকল শিক্ষার্থী আমাকে তাদের অ্যাডমিশন প্রস্তুতির সহায়ক হিসাবে বেছে নিয়েছে তাদেরকে আবারও ধন্যবাদ জানাই। এবং এটা আসলে সকল ইউনিভার্সিটি সকল ইউনিটের ইংরেজি অংশ কাভার করবে সবাই, সো যে কেউই আসলে নির্দ্বিধায় তোমরা এনরোল করতে পারো। সো আজকে আমরা আলোচনা করব, আজকে আমাদের আলোচ্য বিষয় এখন থেকে আমরা ফার্স্ট পেপারটা পুরো এই 10 দিনের মধ্যে আমরা ঈদের আগে গুছিয়ে দেবো আসলে, ঠিক আছে? সেই ধারাবাহিকতা আজকে মৌলভীবাজার গভর্নমেন্ট কলেজ সিলেট মৌলভীবাজারের ইংরেজির ফার্স্ট পেপার প্রশ্ন, খুব চোখ সরাবে না যখন ক্লাস করবা। প্রথম রিডিং টেস্টে আমরা যাই। আমাদের যে প্যাসেজটা এসেছে খেয়াল করি আমরা। প্রথমেই একটা পয়েম আছে, এটা রাইম অফ অ্যানসিয়েন্ট ম্যারিনার, রাইম অফ অ্যানসিয়েন্ট ম্যারিনার, অর্থাৎ ইংরেজিতে একটা বিখ্যাত কবিতা আছে স্যামুয়েল টেইলর কোলরিজ, এস.টি. কোলরিজ, দ্য আফিম ইটার অফ ইংলিশ লিটারেচার। ইংরেজি সাহিত্যের আফিম খেকো নামে পরিচিত উনি, মানে প্রচুর আফিম খাইতো, বুঝতে পারছো? তার বিখ্যাত কবিতা দ্য রাইম অফ অ্যানসিয়েন্ট ম্যারিনারের প্রথম 4 লাইন, ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, পানি পানি সর্বত্র পানি। আমরা শুরুতেই দেখছি একটা অ্যানাফোরিক্যাল রিপিট হয়েছে, পানি পানি সর্বত্র পানি, অ্যান্ড অল দ্য বোটস ডিড শ্রিঙ্ক, এবং সকল নৌকা জাহাজ এগুলো কি হয়ে যাচ্ছে, সংকুচিত হচ্ছে। একটা প্যারাডক্স তৈরি করেছে, এত পানির মধ্যে সংকোচন কেন, সংকুচিত কেন? আবার বলছে ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, নর অ্যানি ড্রপ টু ড্রিঙ্ক, কিন্তু পানযোগ্য এক ফোঁটা পানিও নেই। সব জায়গায় পানি, কিন্তু পানযোগ্য কোনো পানি নেই। এবং জানো কি হয়েছিল? এই নাবিকের দল এক সমুদ্র যাত্রায়, ভয়াবহ সমুদ্র যাত্রা বলেছে, এই সমুদ্র যাত্রাতে গিয়েছিল একটা দ্বীপে, তারা আশ্রয় নিয়েছিল, জানো এটা অবশ্যই। এবং সেই দ্বীপে কোনো প্রাণী হত্যা নিষিদ্ধ ছিল, কোনো মাছ টাছও শিকার করা যাবে না। কিন্তু এক বৃদ্ধ নাবিক অ্যালবাট্রস নামে একটা পাখি মেরে ফেলে। পাখিটার নাম কি ছিল? অ্যালবাট্রস। গল্প একটু জেনে নাও, মডিফায়ার টায়ারেও আবার আসতে পারে। অ্যালবাট্রস সম্পর্কে বাইবেলে আছে তার পরিচয়, আ বিলাভড অ্যানিমেল অফ গড, ঈশ্বরের অতি প্রিয় এক প্রাণী। বুঝতে পারছো? একেতে প্রাণী হত্যা নিষিদ্ধ, আবার এমন এক প্রাণী মেরে ফেলেছে যা ঈশ্বরের খুব প্রিয়। তো স্বভাবতই তাদের উপরে স্বর্গ থেকে অভিশাপ নেমে আসবে, এবং সেটাই আসলো। এবং তাদের অভিশাপ হচ্ছে তারা কোনো পানি পাবে না। তারা ছিল কোথায়? বিস্তীর্ণ জলরাশির মধ্যে, কিন্তু জল পাবে না। কি অদ্ভুত শাস্তি! বিস্তীর্ণ জলরাশির মধ্যে, কিন্তু জল পাবে না তারা। এই যে শাস্তি তাদের, সেটাই এই কবিতার মধ্যে ফুটে উঠেছিল। এই কবিতার আলোচ্য ভাব ছিল রিপেন্টেন্সের কথা, সিন, অপরাধ, পাপ এবং অনুতপ্ততার কথা। এই 4টা লাইন, এই দীর্ঘ কবিতার 4টা লাইনের প্রথম 4টা লাইন দিয়েছে। এই 4টা লাইনের মধ্যে কি ফুটে উঠেছে? পানি পানি সর্বত্র পানি, কিন্তু পানযোগ্য এক ফোঁটা পানিও নেই। এই বিস্তীর্ণ সমুদ্রের মধ্যে, এন্ডলেস সি, সীমাহীন সমুদ্রের মধ্যে তারা কোনো পানি পাবে না। অর্থাৎ তাদের এক অসহায়ত্বতা ফুটে উঠেছে, এক সাফারিংসের কথা ফুটে উঠেছে। ঠিক এটা সামারি, এই প্রথম 4 লাইনের সামারি আমরা দেখি। আমার ভাষায় আমি লিখেছি দ্য লাইন্স, আমি পয়েম বলি নাই, অথবা তোমরা লিখতে পারো দ্য স্ট্যাঞ্জা। প্রথম স্তবক, ইমপ্লিসিটলি মানে পরোক্ষভাবে, কনভে মানে প্রেজেন্টস করেছে, তুলে ধরেছে, কনভে। তোমরা প্রেজেন্টসে লিখো, সহজ শব্দ। তাহলে দেখো কি, এই 4টা লাইনের আলোচ্য বিষয় কি? দ্য লাইন্স, এই লাইনগুলো ইমপ্লিসিটলি পরোক্ষভাবে কনভে করেছে, তুলে ধরেছে দ্য পেইনফুল আইরনি। আইরনি কি? আইরনির কনসেপ্ট হচ্ছে, আইরনিতে খুব উড়ায়, বুঝতে পারছো? তুমি ধরো খুব দারুণভাবে যাচ্ছ, তোমার উত্থান হচ্ছে, হুট করে তোমার নেতিবাচক পতন ঘটে গেল, ওটা আইরনি বলে। এক পেইনফুল আইরনি অফ হিউম্যান সাফারিংস অ্যান্ড হেল্পলেসনেস, অসহায়ত্বের কথা ফুটে উঠেছে। এবং নাবিকেরা কোথায় ছিল? Though the sailors are surrounded by endless water, তারা কিন্তু সীমাহীন অসীম পানির দ্বারা পরিবেষ্টিত ছিল, কিন্তু তারা এক ফোঁটা পানিও, they cannot drink any of it because of curse, তাদের উপর অভিশাপ নেমে এসেছিল। The poem suggests that, এই সাজেস্ট করেছে abundance মানে প্রাচুর্যতা। প্রাচুর্যতা বুঝো তো,
সম্পদ মানে প্রাচুর্য, তুমি অনেক ধনী, এই সম্পদ তোমার তাই সবসময় সুখ আনতে পারবে না তোমার জীবনে। ঠিক তেমনই হয়েছে, চারপাশে সমুদ্র সমুদ্র, পানি পানি পানি, নট এনি ড্রপ টু ড্রিঙ্ক, কিন্তু পানযোগ্য এক ফোঁটা পানি নেই। তাই বলা হচ্ছে অ্যাবান্ডেন্স ডাজন্ট অলওয়েজ ব্রিং রিলিফ অর স্যাটিসফ্যাকশন, আনতে পারে না। আচ্ছা, থ্রু দ্য ইমেজেস অফ এন্ডলেস সি অ্যান্ড আনবেয়ারেবল থার্স্ট, সীমাহীন সমুদ্র এবং আনবেয়ারেবল থার্স্ট, তীব্র তৃষ্ণার মধ্যে দিয়ে, এই প্রতিচ্ছবির মধ্যে দিয়ে কবি বুঝিয়েছে যে মানুষের হিউম্যান মিজারিকে বুঝিয়েছে, মানুষের দুর্দশা, আইসোলেশন, নিঃসঙ্গতাকে বুঝিয়েছে, এবং একই সাথে নিষ্ঠুর, দ্য ক্রুয়েল কন্ট্রাডিকশন অফ লাইফ, জীবনের নিষ্ঠুর বৈপরত্যকে তুলে ধরেছে। ওয়াটার ওয়াটার এভরিহোয়ার অ্যান্ড অল ডিড দ্য বোট, দেখো বলছে অল দ্য বোটস ডিড ড্রিঙ্ক, ওয়াটার ওয়াটার এভরিহোয়ার নর এনি ড্রপ টু ড্রিঙ্ক, কিন্তু পানযোগ্য এক ফোঁটা পানি নেই। দেখো আমি আবার বলতেছি, দ্য লাইন্স, এই লাইন্সটা ইমপ্লিসিটলি কনভে, পরোক্ষভাবে বর্ণনা করেছে যে, কনভেজ কি বর্ণনা করেছে, দ্য পেইনফুল আইরনি অফ হিউম্যান সাফারিং অ্যান্ড হেল্পলেসনেস, মানুষের দুর্ভোগ এবং অসহায়ত্বতাকে তুলে ধরেছে। অলদো দ্য সেইলর্স আর সারাউন্ডেড বাই এন্ডলেস ওয়াটার, যদিও নাবিকেরা পানি দ্বারা পরিবেষ্টিত ছিল, চারপাশে পানি, দ্য ডিডেন, তারা এক ফোঁটা, দ্য ডিডেন ড্রিঙ্ক এনি অফ ইট বিকজ অফ কার্স, অভিশাপের কারণে তারা এক ফোঁটা পানিও পান করতে পারেনি, এক ফোঁটা। এটার মধ্যে দিয়ে বুঝাচ্ছে অ্যাবান্ডেন্স ডাজ নট ব্রিং, অ্যাবান্ডেন্স প্রাচুর্যতা, ডাজন্ট অলওয়েজ ব্রিং রিলিফ অর স্যাটিসফ্যাকশন, সবসময় রিলিফ এবং স্যাটিসফ্যাকশন, মুক্তি এবং সন্তুষ্টি, প্রাচুর্যতা আনতে পারে না। থ্রু দ্য ইমেজেস অফ এন্ডলেস সি অ্যান্ড আনবেয়ারেবল থার্স্ট, সীমাহীন সমুদ্র এবং তীব্র তৃষ্ণার এই প্রতিচ্ছবির মধ্যে দিয়ে দ্য পয়েট হাইলাইটস করেছে, কি হাইলাইটস করেছে, হিউম্যান মিজারিকে হাইলাইটস করেছে, মানুষের দুঃখ দুর্দশাকে, আইসোলেশনকে, সেপারেশনকে, অ্যান্ড দ্য ক্রুয়েল কন্ট্রাডিকশন, কন্ট্রাডিকশন কি, সব আছে। দেখো না, কিছু মানুষ অসুস্থ হয়, প্রচুর টাকা আছে, ডাক্তার বলছে আপনার খাওয়া নিষেধ। Abundance doesn't always bring relief or satisfaction, and this is the cruel contradiction of life. এটাই জীবনের বৈপরত্য। সব থেকেও চারপাশে মানুষ দেখি, লোক দেখি, মানুষ দেখি না, এমন চারপাশে প্রচুর মানুষ, প্রচুর মানুষ, কিন্তু রাত 10টার পরেই তুমি একা, নিঃসঙ্গ। দিস ইজ দ্য ক্রুয়েল কন্ট্রাডিকশন অফ লাইফ। চারপাশে প্রচুর পানি পানি পানি, এক ফোঁটা পানযোগ্য পানি নেই। দিস ইজ দ্য রিয়েল কন্ট্রাডিকশন অফ লাইফ। এটাই জীবনের বৈপরত্য। বুঝতে পারছো? বুঝেছো আশা করি। দ্য রাইম অফ অ্যানসিয়েন্ট মেরিনার নিয়ে যদি কথা বলা যায়, সারাদিন কথা বলা যাবে। আমি একবার ড্যাফোডিল ইউনিভার্সিটিতে এটা নিয়ে 4 ঘন্টা ক্লাস নিয়েছি, খালি এই কবিতা বলেই যাচ্ছে। আমার মনে আছে এটা 2021, এবং অনলাইনে দাও করোনার সময়, ঠিক আছে? খেয়াল করো, এটা বলেছে কোলরিজ পোয়েম। তাহলে এই কবিতার লেখক কবিকে কোলরিজ, স্যামুয়েল টেইলর কোলরিজের। এই কবিতার ধরন কেমন? ব্যালাড। যদি প্রশ্ন হয় হোয়াট ইজ ব্যালাড, হোয়াট ইজ ব্যালাড, ব্যালাড কি, তুমি তখন বলবা ব্যালাড ইজ আ লং ন্যারেটিভ পোয়েম। ব্যালাড হচ্ছে দীর্ঘ গীতি কবিতা। এই কবিতা একটু সুরে সুরে, আমি যেভাবে পড়লাম এভাবে পড়ে না, এটা একটু পুঁথি পুঁথি টাইপসের। এটা হচ্ছে সুরে সুরে পড়তে হয়, একটু ঢঙে পড়তে হয়, ছন্দের ঢঙে পড়তে হয়, ঠিক আছে? বাংলাতে যেটাকে আমরা পুঁথি বলতে পারো। ব্যালাড, স্যামুয়েল টেইলর কোলরিজ, ফাউন্ডার অফ রোমান্টিসিজম ইন ইংলিশ লিটারেচার। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেইলর কোলরিজ, এই দুজনের হাত ধরে ইংরেজি সাহিত্যের আধুনিক মানে রোমান্টিক যুগ শুরু হয়। এই কবিতার মধ্যে বর্ণনা করেছে, ন্যারেটস মানে তো বুঝোই, দ্য হরোইং মানে ভয়াবহ, সি ভয়েজ, আমি একটু তাড়াতাড়ি যাই, ভয়াবহ সমুদ্র যাত্রার বর্ণনা হয়েছে। অফ এন ম্যারিনার, ওল্ড ম্যারিনার, বৃদ্ধ নাবিকদের, হু অ্যাট ওয়ান পয়েন্ট, অ্যাট কেন হয়েছে বুঝতে পারছো, সেটা নিয়ে আলোচনা করতে হবে। ধরো তাদের যাত্রা হচ্ছে এ বিন্দু থেকে বি বিন্দুতে, এই পুরোটা যাত্রা, তাহলে তার আগে কি বসবে? ইন। এখন এটাকে ক্ষুদ্র 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 ভাঙলা, এই যে এটাকে অ্যাট বলবো, অ্যাট অ্যাট, এমন, অর্থাৎ যাত্রার এক পর্যায়ে। এই তারা ডিডেন্ট হ্যাভ এনি ওয়াটার টু ড্রিঙ্ক বিকজ অফ এ কার্স, ওই যে কেন অ্যালবার্টরস মেরে ফেললো, এই জন্য তারা কোনো পানি পেল না। নট অনলি দ্য কার্সড মেরিনার
উই টু নো, আমরা জানি হাউ ইম্পর্টেন্ট ড্রিঙ্কিং ওয়াটার ইজ ইন আওয়ার লাইফ। আমাদের জীবনে পানি কতটা, অভিশাপ হোক আর নাই হোক, আমরা জানি আমাদের জীবনে পানি কতটা গুরুত্বপূর্ণ। উই নো উই ক্যান নট সার্ভাইভ উইদাউট ইট, আমরা পানি ছাড়া চলতে বাঁচতে পারবো না। ইনফ্যাক্ট, সত্য কথা হলে কানেক্টরস ইনফ্যাক্ট হয়। টু থার্ডস, ভগ্নাংশের পরে যে নাউন থাকে সেই বলে দেয় ভার্ব কেমন হবে। আওয়ার বডি সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। ইজ মেড আপ অফ, মেড আপ অফ শব্দের অর্থ হচ্ছে গঠিত। ইনফ্যাক্ট 2/3 অফ আওয়ার বডি ইজ মেড আপ অফ ওয়াটার, আমাদের শরীরে 2/3 পানি দিয়ে গঠিত। নট ফর নাথিং ইজ ইট সেইড দ্যাট, বলার অপেক্ষায় রাখেন, এটা নিয়ে আধা ঘন্টার আলোচনা আছে, বুঝছো? এখন এসব বলা যাচ্ছে না, অ্যাডমিশনে আমরা পড়বো। নট ফর নাথিং ইজ ইট সেইড দ্যাট, বলার অপেক্ষায় রাখে না যে দ্য আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ, পানির অপর নাম জীবন। ইজ দেয়ার আ ক্রাইসিস ইন আওয়ার টাইম উইথ রিগার্ড টু অ্যাক্সেস টু ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার, কিন্তু আমাদের কি পানযোগ্য ড্রিঙ্কিং ওয়াটারের অভাব হবে কিনা, সংকট হবে? আমরা তো দেখো, খেয়াল করো, the United Nations in a meeting on the eve of the new millennium identified the drinking water problem as one of the challenges for the future. একটু না বললেই নয়, তোমরা সবাই এমডিজি এর কথা জানো, এমডিজি, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, এমডিজিস, তাই না? এই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের প্রথম একদম ফার্স্ট মিটিংয়েই জাতিসংঘ আশঙ্কা ব্যক্ত করলো আগামী শতকের সব থেকে বড় চ্যালেঞ্জ হবে পিওর ড্রিঙ্কিং ওয়াটারের। সহজ ভাষায় বুঝো, পিওর ড্রিঙ্কিং ওয়াটার। এখন ইফ কেন হলো? দেখো, অ্যাডাম, বাইবেলে বলছে আদম, অ্যাডাম হচ্ছে আদম আর ইভ হচ্ছে হাওয়া। তো ইভ বলতে হাওয়াকে বুঝায় নাই, কিন্তু আদম আর হাওয়া যেমন সৃষ্টির শুরু ছিল, ঠিক ইভ বলতে এখানে বুঝাইছে বিগিনিং অফ এ টাইম, সময়ের শুরু, আরম্ভকে বুঝিয়েছে, বিগিনিং অফ টাইম। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এবার খেয়াল করো, বিগিনিং অফ টাইম, তাদের ওই প্রথম মিটিংয়ে, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের প্রথম মিটিংয়ে পানি যে ঝামেলা হবে এইটা নিয়ে একটা শঙ্কা প্রকাশ করলো। বাট ডু উই নিড টু ওয়ারি অ্যাবাউট, উদ্বিগ্ন কোনো কিছু নিয়ে, তাই অ্যাবাউট হলো, দ্য প্রবলেম অ্যাজ আওয়ার্স ইজ আ ল্যান্ড অফ রিভার্স। কিন্তু আমরা বাংলাদেশে, আমাদের কি উদ্বিগ্ন হওয়ার কিছু আছে? আমরা তো নদীমাতৃক। অ্যান্ড উই হ্যাভ প্লেন্টি অফ রেইনফল, আমাদের প্রচুর জলপ্রপাত রয়েছে। বিসাইডস, এছাড়া উই হ্যাভ আ সি ইন আওয়ার ব্যাকইয়ার্ড টু, আমাদের পশ্চাতে রয়েছে বঙ্গোপসাগরের মতো সাগর। তাহলে কি আমাদের পানি নিয়ে কোনো চিন্তা আছে? এবার লেখক একটু বলছে ওয়ান অফ, ইচ অফ, এভরি অফ এর পরে সাবজেক্ট প্লুরাল, কিন্তু ভার্বটি হবে সিঙ্গুলার, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম। ওয়ান অফ দ্য সোর্সেস অফ ওয়াটার ইন আওয়ার কান্ট্রি ইজ দ্য রিভার্স, আমাদের দেশে পানির অন্যতম উৎস হচ্ছে নদী। রিভার্স আর এভরিহোয়ার, নদী আমাদের সর্বত্র, নদী আমাদের আওয়ার লাইফ, আমাদের জীবন, আমাদের সাহিত্য, আমাদের অর্থনীতি, আমাদের সংস্কৃতি, সব নদী। বাট আর দ্য রিভার্স ইন গুড শেপ, কিন্তু নদীগুলোর অবস্থা কি ভালো আছে? বলতেছে আনফরচুনেটলি দে আর নট, তারা ভালো নেই। অফ ইউ আর অলরেডি ডেড, কিছু নদী ইতিমধ্যেই কি হয়েছে, মারা গিয়েছে। আবার কিছু নদী আর গোয়িং থ্রু দ্য প্যাংস অফ ডেথ, মৃত্যুর মধ্য দিয়ে যাচ্ছে, তারা মৃত্যুর জন্য অপেক্ষা করছে, ক্ষণ গণনা করছে। দ্য রিভার বুড়িগঙ্গা ইজ অ্যান এক্সাম্পল অফ এ ডাইং রিভার, আর বুড়িগঙ্গা তেমনই এক মৃতপ্রায় নদীর উদাহরণ। আর রিপোর্ট পাবলিশড ইন দ্য ডেইলি সান, ডেইলি সান একটা পত্রিকা, এই পত্রিকাতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে হোয়াট হ্যাজ হ্যাপেন্ড টু দ্য রিভার বুড়িগঙ্গা অ্যান্ড হোয়াই, বুড়িগঙ্গার কি হয়েছে আর কেনই বা হয়েছে। ইটস ওয়াটার ইজ পলিউটেড অ্যান্ড আ পারপিচুয়াল, পারপিচুয়াল শব্দের অর্থ কনস্ট্যান্ট, একদম অবিচল, ধ্রুবক, একদম হচ্ছেই, বদলানোর কোনো সুযোগ। কনস্ট্যান্ট স্টেইনস ফিলস দ্য এয়ার অ্যারাউন্ড ইট, এর চারপাশের বাতাস ক্রমাগত একদম দুর্গন্ধ হচ্ছে। বাট দ্যাট ইজ নট হোয়াট ইট ওয়াজ লাইক বিফোর, এখানে বিফোর অ্যাডভার্ব, কিন্তু ঠিক আছে সময় বোঝাচ্ছে, কিন্তু নদীর অবস্থা আগে এমন ছিল না। দ্য রিপোর্ট সেইজ দ্যাট, প্রতিবেদনটি বলছে দ্য রিভার হ্যাড এ গ্লোরিয়াস পাস্ট, এই বুড়িগঙ্গা ছিল এক গৌরবান্বিত অতীত। ওয়ান্স ইট ওয়াজ আ ট্রিবিউটারি, ট্রিবিউটারি শব্দের অর্থ শাখা, ব্রাঞ্চ যেটাকে বলে, বিভিন্ন অফিসের ব্রাঞ্চ থাকে না, দেখো না, অফ দ্য মাইটি গঙ্গাস, এক সময় এটি গঙ্গার শাখা ছিল। অ্যান্ড ফলোড, এবং প্রবাহিত, তার মানে ছিল কোথায়? গঙ্গা, ভারতে। এই গঙ্গা শাখা, এই গঙ্গা থেকে কোথায় চলে আসলো? বঙ্গোপসাগরে, বে অফ বেঙ্গলে চলে আসলো। তার মানে বে অফ বেঙ্গল, এইখানে ছিল গঙ্গা, সেখান থেকে আসলো বে অফ বেঙ্গলে। অবস্থার পরিবর্তন হয়েছে, অবস্থার পরিবর্তন হয়েছে। অবস্থার পরিবর্তন হলে প্রিপোজিশন ইনটু হয়, এই জন্য এখানে বসেছে ইনটু। কিন্তু গঙ্গা থেকে বঙ্গোপসাগরে যাওয়ার পথে আবার পাইছে কাকে? ধলেশ্বরীকে, এই ধলেশ্বরীর মধ্যে দিয়ে গেছে, এই জন্য এখানে হয়েছে থ্রু। আশা করি বুঝতে পেরেছো। এই প্রিপোজিশন কিন্তু অ্যাডমিশনের জন্য খুব গুরুত্বপূর্ণ। কেন ইনটু হলো আর কেন থ্রু হলো? গঙ্গার মধ্যে, ধলেশ্বরীর মধ্যে দিয়ে বঙ্গোপসাগরে পতিত হতো, এত স্রোত ছিল। কিন্তু ধীরে ধীরে
ইট লস্ট ইটস লিঙ্ক কারোর সাথে হয় উইথ দ্য গঙ্গাস, গঙ্গার সাথে সংযোগ হারালো, অ্যান্ড গট দ্য নেম বুড়িগঙ্গা, আর নাম হয়ে গেল বুড়িগঙ্গা, মানে গঙ্গা এখন বৃদ্ধ হয়েছে, বুড়ি হয়ে গেছে, এই জন্য নাম বুড়িগঙ্গা। বুঝতে পারছো? The Mughals marveled, মুঘল সম্রাট যারা ছিল শাসকেরা, at the tide level of the বুড়িগঙ্গা and founded their capital জাহাঙ্গীরনগর on its bank in 1610, 1610 সালে এই বুড়িগঙ্গার তীরেই তাদের রাজধানী জাহাঙ্গীরনগর গড়ে তুললো। The river supplied drinking water, সাপ্লাই করলো, and supported trade and commerce, ঠিক আছে, ব্যবসা বাণিজ্য সাপোর্ট করতে লাগলো। জাহাঙ্গীরনগরের পরবর্তী নাম হলো ঢাকা, which grew into a heavily populated city, ব্যাপক জনবহুল একটা শহরে পরিণত হলো, ঠিক আছে, উইথ আ chronic shortage of স্পেস, মারাত্মক স্থান সংকুলন সত্ত্বেও ঢাকা এক জনবহুল নগরীতে পরিণত হলো। দ্য সিটি পেইড ব্যাক দ্য বাউন্টি অফ দ্য রিভার বাই সাকিং লাইফ আউট অফ ইট। চিন্তা করো, এই শহর জাদুর শহর, আজব শহর ঢাকার, চিরকুটের একটা বিখ্যাত গান আছে, ঠিক আছে। এখন তুমি চিন্তা করো, আজকের ঢাকা কে উপহার দিল? বুড়িগঙ্গা। যে নদী নগরীকে দিল, সেই নগরী নদীকে কি দিল? বলছে নদীর লাইফকে সাকিং লাইফ আউট অফ ইট, নদীর জীবনকে নিঃশেষ করে দিয়েছে। এত অকৃতজ্ঞ ঢাকা। যে শহর, যে নদী শহরকে দিল, সেই শহর নদীকে কি দিল? নদীকে দিচ্ছে কি দিচ্ছে দেখো, বলছে বিকজ অফ পলিউশন দিচ্ছে, আই হিউজ কোয়ান্টিটিস অফ টক্সিক কেমিক্যালস উপহার দিচ্ছে, এই জন্য মানুষের উপকার করতে হয় না। ওয়েস্ট ফ্রম মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, হসপিটালস অ্যান্ড ক্লিনিক্স, হাউসহোল্ডস অ্যান্ড আদার এস্টাবলিশমেন্ট, অন্যান্য প্রতিষ্ঠানের বজ্র আর ডাম্পড ফেলা হচ্ছে ইনটু রিভার। কোথায় ফেলা হচ্ছে? অবস্থার পরিবর্তন হলে ইনটু হয়, দ্য রিভার এভরিডে, প্রতিদিন নদীতে ফেলতেছে। যে নদী নগরীকে দিল, সেই নগরী দূষণকে দিল নদীর উপহার স্বরূপ। যে আমাকে উপকার করলা, প্লিজ ফিডব্যাক দিচ্ছি, ওয়েট, খেয়াল করো। এবার আমরা দেখি পারপিচুয়াল শব্দের অর্থ হচ্ছে কনস্ট্যান্ট। ব্যালাড, ব্যালাড কি আসলে? ব্যালাড হচ্ছে কবিতা, ভার্স। স্যাটায়ার মানে তো বুঝো, ব্যঙ্গাত্মক। রবীন্দ্রনাথের প্যারোস্টাইল পড়েছো, প্যারোস্টাইল একটা স্যাটায়ার, সমাজের মানুষকে নিয়ে, সমাজকে নিয়ে, অথবা রাজনীতিকে নিয়ে, অথবা সমাজের গুরুত্বপূর্ণ দিককে ব্যঙ্গাত্মক উপায়ে তুলে ধরা, সেটাকে স্যাটায়ার বলা হয়। না, এটি স্যাটায়ার ছিল না, আচ্ছা প্যারোডি, প্যারোডি এক ধরনের ব্যঙ্গাত্মক রচনা, ব্যঙ্গই করা হয়, ঠিক আছে। এবং ইপিক পয়েম, না ইপিক পয়েম মহাকাব্য, মহাকাব্য সাধারণত বিশেষ ঘটনাকে কেন্দ্র করে হয়, বীরত্বগাথা গল্পকে হয়। অর্থাৎ যেমন তুমি ইংরেজি সাহিত্যের মহাকাব্যের মধ্যে প্রথম যেটা ছিল, এছাড়াও আমার ইতিমধ্যে এই মুহূর্তে নাম মনে হচ্ছে না, ইংরেজি ছাত্র হিসাবে খুব লজ্জাস্কর সেটা। এছাড়াও মহাকাব্য তৈরি হয়েছে জন মিল্টনের প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইন, তাই না? আদম এবং হাওয়াকে নিয়ে, একটা কেন্দ্রীয় চরিত্রকে নিয়ে দীর্ঘায়িত করে বর্ণনা করা, ঠিক আছে, সেটার এক ধরনের কনসেপ্ট আছে। এবার দেখো, খেয়াল করো, তাহলে এটি একটি ভার্স, পঙ্কুক্তিমালা, কবিতা একটা। বুড়িগঙ্গা ইজ অন ডেড বেড, কেন? ডিউ টু পলিউশন, দূষণের কারণেই আজকে বুড়িগঙ্গা মৃত্যু সজ্জায়, ডেড বেডে আছে। হুইচ অফ দ্য ফলোইং, দেখো বলছে ইজ অ্যান ইন্টারন্যাশনাল রিভার, গঙ্গা, কারণ গঙ্গা ভারতেও রয়েছে, আরো এদিক সেদিক হয়ে গেছে। বাট দ্যাট ইজ নট হোয়াট ইট ওয়াজ লাইক বিফোর, আমরা একটু আগে বলেছিলাম বিফোর সময় বোঝাচ্ছে, তাই এটি অ্যাডভার্ব। ইট ওয়াজ নট লাইক, এটি ছিল না, কেমন ছিল না, আগে এমন ছিল না, অ্যাডভার্ব অফ টাইম। আমরা প্রশ্নগুলো দেখি। Why did the Mughals found their capital on the bank of the Buriganga? Why did the Mughals found their capital on the bank of the Buriganga? কেন মুঘলরা বুড়িগঙ্গার তীরে তাদের রাজধানী গড়ে তুলেছিল, সেটাই বলেছে। সো রাজধানী গড়ে তুলেছে, তাহলে শুরুতে আমরা লিখতে পারি মুঘল ফাউন্ডেড, ঠিক আছে, মুঘলস ফাউন্ডেড দেয়ার ক্যাপিটাল জাহাঙ্গীরনগর, কোথায়? অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার বুড়িগঙ্গা। কেন? বিকজ দে ওয়ার ইমপ্রেসড হয়েছিল বাই দ্য টাইড লেভেল অফ রিভার বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা ইসে। এছাড়াও দ্য রিভার সাপ্লাই ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড সাপোর্টেড ট্রেড অ্যান্ড কমার্স। লিখতে পারবে না? দেখো কিভাবে, আবার বলতেছি। মুঘলস ফাউন্ডেড দেয়ার ক্যাপিটাল, মুঘলরা তাদের রাজধানী স্থাপন করেছিল, অতীতকাল, পাস্ট টেন্স। মুঘলরা, ঠিক আছে, এভাবে প্রশ্ন করবা। মুঘলস ফাউন্ডেড দেয়ার ক্যাপিটাল জাহাঙ্গীরনগর, গড়ে তুলেছিল কোথায়? কোথায় গড়ে তুলেছিল? বুড়িগঙ্গার তীরে, অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার বুড়িগঙ্গা। কেন গড়ে তুলেছিল? বিকজ দে ওয়ার ইমপ্রেস, প্যাসিভ, তারা মুগ্ধ হয়েছিল, দে ওয়ার অ্যাট্রাক্ট হয়েছিল, দে ওয়ার চার্মড হয়েছিল, তারা মুগ্ধ হয়েছিল কি দিয়ে? বাই দ্য টাইড লেভেল অফ দ্য রিভার, নদীর এই ঢেউ, এই যে জল উৎস, এইসব দেখে। বিসাইডস, এছাড়াও অন দ্যাট মোমেন্ট বুড়িগঙ্গা কি করতো? সাপ্লাই ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড সাপোর্টেড ট্রেড অ্যান্ড কমার্স। পারবে না লিখতে? প্যাসেজ থেকে নেওয়া হয়েছে। তাহলে কেন মুঘলরা তাদের রাজধানী স্থাপন করেছিল? আবার দেখো, কনসেপ্টটা ক্লিয়ার করো। মুঘলসরা ফাউন্ড করতে পারে, তাহলে অ্যাক্টিভ, পাস্টে লিখতেছি।
মুঘলস ফাউন্ডেড দেয়ার ক্যাপিটাল জাহাঙ্গীরনগর। কোথায় গড়ে তুললো? কোথায়? প্রশ্ন আনো, কোথায় গড়ে তুললো? অ্যাডভার্বিয়াল প্লেস নিয়ে আসো, অ্যাডভার্ব অফ প্লেস। অন দ্য ব্যাঙ্ক অফ দ্য বুড়িগঙ্গা, বুড়িগঙ্গার তীরে। কেন গড়ে তুললো? বিকজ দে ওয়ার অ্যাট্রাক্ট, তারা মুগ্ধ হয়েছিল। দে ওয়ার সারপ্রাইজড, তারা মুগ্ধ হয়েছিল। কেন মুগ্ধ হয়েছিল? বাই দ্য, কিসের মধ্যে? বাই দ্য, কার দ্বারা? টাইড লেভেল অফ দ্য রিভার, নদীর এই স্রোত দ্বারা। বিসাইডস, এছাড়াও, অন দ্যাট মোমেন্ট বুড়িগঙ্গা সাপ্লাইড ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড সাপোর্টেড ট্রেড অ্যান্ড কমার্স। বুঝতে পারছো? আবার বলছে, হাউ ডিড দ্য সিটি পে ব্যাক দ্য বাউন্টি। বাউন্টি শব্দ অর্থ উদারতা, বদান্যতা, মহানুভবতা। ঠিক আছে? হাউ ডিড দ্য সিটি, কিভাবে শহর পে ব্যাক করলো বুড়িগঙ্গার উদারতাকে। ওই যে একটু আগেই বললাম, বুড়িগঙ্গা এত উদার যে নগরীকে উপহার দিল, আর সেই নগরী প্রতিদান স্বরূপ কি দিল? এটাই হয়, তুমি কার জন্য খুব উপকার করবা, ও তোমাকে বাস দিবে দারুণ করে। বুঝতে পারছো? খেয়াল করো, দ্য সিটি পেইড ব্যাক, এখান থেকে নিয়েছে দেখো। দ্য সিটি, পে কে পেইড ক্যান করেছি, এই যে ডিড ছিল তাই। দ্য সিটি পেইড ব্যাক দ্য বাউন্টি অফ দ্য রিভার ভেরি ক্রুয়েলি, খুব নিষ্ঠুর ভাবে, বাই পলিউটিং ইট, দূষণ করে দিছে। তাহলে এখান থেকে দ্য সিটি, পে আছে, পাস্ট টেন্স আছে তাই পেইড। দ্য সিটি পেইড ব্যাক দ্য বাউন্টি অফ দ্য রিভার বুড়িগঙ্গা, কি দিয়ে? কিভাবে? ভেরি ক্রুয়েলি, কেমনে? বাই পলিউটিং ইট। দ্য সিটি, এখান থেকে দ্য সিটি পেইড ব্যাক দ্য বাউন্টি অফ দ্য রিভার বুড়িগঙ্গা ভেরি ক্রুয়েলি, খুবই নিষ্ঠুর ভাবে, বাই পলিউটিং ইট। এবার কেমনে পলিউট করছে সেটা লিখবা। হিউজ কোয়ান্টিটিস, ওই যে এখান থেকে, কই যেন, এই দেখো, হিউজ কোয়ান্টিটিস অফ টক্সিক কেমিক্যালস অ্যান্ড ওয়েস্ট ফ্রম মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, আরো কোথা কোথা থেকে দিয়েছে, ঠিক আছে, হাউস হোল্ডস থেকে অ্যান্ড আদার এস্টাবলিশমেন্ট, সবগুলো ডাম্পড ইনটু দ্য রিভার এভরিডে, একদম ওখান থেকে নেওয়া হয়েছে। সরল কাজ। পরের প্রশ্ন দেখো, কমেন্ট করো অন দ্য কন্ডিশন অফ দ্য রিভার ইন বাংলাদেশ ইন ইউর ওন ওয়ার্ডস। সারা নদী, খালি বুড়িগঙ্গাই না, দেশের সকল নদী। দেখো আমি কমেন্ট করতেছি, এখান থেকে নিয়েছি। দ্য কন্ডিশন অফ দ্য রিভার ইন বাংলাদেশ ইজ ভেরি ব্যাড, খুব খারাপ, খুবই খারাপ। ঠিক আছে, দো রিভার্স আর অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ, ওই যে বললো নদী আমাদের জীবন, সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি। কিন্তু এই ফাউল কথা আমরা মানতেছি না, এই চরম সত্য কথাকে আমরা গ্রাহ্যই করতেছি না। তাহলে আমরা লিখতেছি দেখো, দ্য কন্ডিশন অফ দ্য রিভার ইন বাংলাদেশ, সাবজেক্ট কন্ডিশন করেছি, ঠিক আছে, তাই ভার্ব সিঙ্গুলার হয়েছে। প্লুরাল করলে প্লুরাল করবা। দ্য কন্ডিশন অফ দ্য রিভার ইন বাংলাদেশ ইজ ভেরি ব্যাড, দো, যদিও, দ্য রিভার্স আর আওয়ার, কি বলতেছে? যদিও নদী, দেখো বলতেছে যদিও নদী, দো দ্য রিভার্স আর আওয়ার, কি আমাদের, কি আমাদের লাইফ, কালচার, ইকোনমি, লিটারেচার, সবকিছু, কমা, ম্যানি রিভার্স আর নাও পলিউটেড, তারপরে অনেক নদী দূষিত। সাম রিভার্স আর অলরেডি ডেড, কিছু নদী ইতিমধ্যেই মরে গেছে, আর কিছু নদী প্যাংস অফ ডেথ বলেছিল, সেটাকে একটু ঘুরাই লিখছে। অ্যান্ড সাম আর ডাইং, আর কিছু মরছে, বিকজ অফ পলিউশন অ্যান্ড নেগলেক্ট, অবহেলা এবং দূষণ, দূষণ এবং অবহেলার কারণে। সহজ কনসেপ্ট কিন্তু। হাউ ইজ দ্য পোয়েম দ্য রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট মেরিনার রিলেটেড টু দ্য প্যাসেজ। এই প্যাসেজের সাথে রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট মেরিনারের কি সম্পর্ক? দেখো, রাইম অফ অ্যানসিয়েন্ট মেরিনারে কি হইল? বিস্তীর্ণ জলরাশির মধ্যে তারা জল পেল না। ঠিক তুমিও যদি আজকে বুড়িগঙ্গার তীর ঘেঁষে হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে যাও, হে ক্লান্ত মনোরথ হয়ে এক গ্লাস বুড়িগঙ্গার জল খাবাও, তো তোমার জায়গায় মৃত্যু হবে। প্রাচুর্যতার মধ্যেও চারপাশে পানি, কিন্তু পানযোগ্য নট এনি ড্রপ টু ড্রিঙ্ক। সো ফর দিস রিজন ইন দিস প্যাসেজ একদমই প্যারাডক্সিক্যালি রিলেটেড টু দ্য রাইম অফ অ্যানসিয়েন্ট মেরিনার, এবং এটি শোজ করতেছে, এটি সাজেস্ট করতেছে যে আমাদের অ্যাবান্ডেন্স ডাজন্ট ব্রিং, অর অ্যাবান্ডেন্স অলওয়েজ ব্রিং, ডাজন্ট ব্রিং, কখনোই আনতে পারে না রিলিফ অর স্যাটিসফ্যাকশনকে আনতে পারে নাই। আমরা দেখতে পাচ্ছি রাইম অফ অ্যানসিয়েন্ট মেরিনার ইজ রিলেটেড টু দ্য প্যাসেজ বিকজ বোথ শো, এই প্যাসেজটি আর ওই কবিতা দুটোই দেখিয়েছে ইম্পর্টেন্স অফ ড্রিঙ্কিং ওয়াটারকে। ইন দ্য পোয়েম দ্য ওল্ড মেরিনার হ্যাড ওয়াটার এভরিহোয়ার বাট কুড নট ড্রিঙ্ক ইট, পারে নাই। সিমিলারলি, একইভাবে ইন আওয়ার কান্ট্রি উই হ্যাভ ম্যানি রিভার্স, আমাদেরও অনেক নদী আছে, বাট ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার ইজ বিকামিং আ সিরিয়াস প্রবলেম বিকজ অফ পলিউশন, দূষণের কারণে। কোথায় মিল বুঝতে পারছো? রাইম অফ অ্যানসিয়েন্ট, উই অ্যাকর্ডিং টু দ্য রাইম অফ অ্যানসিয়েন্ট মেরিনার উই ক্যান সি দ্যাট, আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পেয়েছি? অলদো দ্য সেইলর্স ওয়ার, কি ছিল? সারাউন্ডেড বাই এন্ডলেস ওয়াটার, সীমাহীন পানি দ্বারা পরিবেষ্টিত ছিল। that didn't drink any of it because of a curse, কিন্তু অভিশাপের জন্য তারা এক ফোঁটা পানিও পান করতে পারে নাই। At the same way, in the same way, or similarly, or likewise, we have a lot of rivers and plenty of, কি বলেছে? Rainfalls. Besides, এছাড়া we have a Bay of Bengal, আমাদের একটি বঙ্গোপসাগর রয়েছে, এত উৎস রয়েছে, তারপরেও আমরা কি করতে পারছি না? আমরা clean drinking water is becoming a serious problem because of pollution. দুইটা জায়গাতে রাইম অফ অ্যানসিয়েন্ট মেরিনারে অনেক পানি, কিন্তু পানযোগ্য নেই।
আমাদের অনেক নদী কিন্তু পানযোগ্য পানি নেই। আমি বোঝানোর যথেষ্টভাবে চেষ্টা করতেছি, মাথার মধ্যে গেঁথে রাখো, ঠিক আছে? মাথার মধ্যে কিভাবে কোন অ্যাঙ্গেলে প্রশ্ন হইতে পারে। হাউ ইজ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কিলিং আওয়ার রিভার্স? এই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, শিল্পায়ন এবং নগরায়ন, শিল্পায়ন কিভাবে নদীকে হত্যা করছে? আমরা জানি দূষণ, সহজ কথা। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইজ কিলিং আওয়ার রিভার্স বাই ডাম্পিং টক্সিক কেমিক্যালস অ্যান্ড ওয়েস্ট ইনটু দেম। তারা কি করতেছে? রিভার্স বাই ডাম্পিং টক্সিক কেমিক্যালস। তারপর মিলস, একদম বই থেকে নেওয়া হয়েছে, মিলস, ফ্যাক্টরিজ, হসপিটালস, ক্লিনিক্স, হাউস হোল্ডস অ্যান্ড আদার এস্টাবলিশমেন্ট, হাউস হোল্ডটা বাদ দেওয়া হয়েছে, থ্রু হিউজ অ্যামাউন্টস অফ হার্মফুল ওয়েস্ট ইনটু রিভার্স এভরিডে। অ্যাজ এ রেজাল্ট, ফলে রিভার কি হচ্ছে? রিভার ওয়াটার বিকামস কি? পলিউটেড অ্যান্ড দ্য রিভার গ্র্যাজুয়ালি ডাই। কিভাবে? এখানে একেবারে সরল কথা, দূষণ, বই থেকে নেওয়া হয়েছে। চলে আসো আমরা ফ্লোচার্ট লিখি। আমরা সবসময় দেখব ফ্লোচার্টের মধ্যে কি হবে। ফ্লোচার্টের মধ্যে প্রশ্নের মধ্যে শোয়িং কথাটি কোথায় লেখা আছে সেটা লিখবা। দ্য অ্যাক্টিভিটিস অফ ডিডোলাস অ্যান্ড ইকারাস বিফোর দ্য স্টার্টিং অফ দেয়ার ফ্লাইট। তোমরা জানো কিং মিনোস, খেয়াল করো, একটু মনোযোগ দিই, আমরা প্যাসেজটা পড়ে নিই। যা হোক, কিং মিনোস নো লঙ্গার নেডিং ডিডোলাস। কিং মিনোসের এখন আর ডিডোলাসের দরকার নেই। ডিডোলাস কে ছিল? ওই যে একটা দৈত্যকে বধ করেছিল, একটা গোলক ধাঁধা তৈরি করে। তোমাদের ইকারাসের যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে, টেক্সট বই থেকেই আসবে এগুলো। সো কিং মিনোস এতটা অকৃতজ্ঞ যে ডিডোলাস তাকে এত হেল্প করলো, কিন্তু হেল্প তো ওই যে আবার সেই হেল্প হয়ে গেছে, বুড়িগঙ্গার মতো, ঢাকার মতো আচরণ করতে। দেখছো, উপকার কারোর করবা না, পরীক্ষার সময় ভুল বলে দেবা। কেউ যদি শোনে বলবা যে বলবাই না, বললে ভুলটা বলবা। বলছে কিং মিনোসের নো লঙ্গার নিডিং ডিডোলাস, এত বড় উপকার করলে এরপরে বলতেছে যা হোক, কিং মিনোসের এখন আর ডিডোলাসের দরকার নেই। এই জন্য কিং মিনোস কি করলো? ক্রুয়েলি ইমপ্রিজন করলো, নিষ্ঠুরভাবে কারারুদ্ধ করলো দ্য ইনভেন্টর। ইনভেন্টর কে ছিল? ডিডোলাস এবং তার ছেলেকে, ইকারাস তার নাম। উইদিন দ্য সেম ল্যাব্রিন্থ, ওই একই গোলক ধাঁধাতে, যে গোলক ধাঁধাতে ওই দৈত্যকে আটকাই ছিল। ইয়াট ডিডোলাস ফ্যামিলিয়ার উইথ দ্য ল্যাব্রিন্থ ডিজাইন, অর্থাৎ ডিডোলাস হচ্ছে ওই গোলক ধাঁধার নকশার সাথে পরিচিত হওয়ায় সে সহজেই ম্যানেজ টু এসকেপ, পালাতে সক্ষম হয়েছিল উইথ ইকারাসের সাথে, তার ছেলের সাথে। আফটার ফ্লিং, পালানোর পরে, দে ফাউন্ড দেমসেলস, তারা নিজেদেরকে আবিষ্কার করলো, স্ট্রেন্ড অন দ্য আইল্যান্ড, বুঝতে পারছো, একটা দ্বীপের, উইথ নো মিনস অফ এসকেপ বাই সি, যেখান থেকে সমুদ্র পথে পালানোর কোনো পদ্ধতি আর নাই। ওকে, তখন বাবা ছেলে বসে আছে, আকাশের দিকে তাকাচ্ছে, বাতাসের দিকে তাকাচ্ছে, বাতাসের তো তাকানো যাবে না, যাই হোক এদিক সেদিক তাকাচ্ছে, তাকায়। এটা কিন্তু এই যে অবজার্ভিং, এগুলো ড্যাংলিং মডিফায়ারের স্ট্রাকচারে রয়েছে। হ্যাঁ, এইগুলো জিনিসপত্রই কিন্তু অ্যাডমিশনে পড়তে হবে, এই জিনিসগুলোই অ্যাডমিশনে আসবে, তখন তার এইভাবে পড়ালে হবে না। অবজার্ভিং দ্য বার্ডস ফ্লাইং অ্যাবাভ, তখন উপরের পাখিদের ওড়াউড়ি পর্যবেক্ষণ করে, ডিডোলাস তো একজন আর্কিটেকচার ছিল, ইঞ্জিনিয়ার ধরো, সে ইন্সপায়ার্ড হইল টু ক্রাফট উইংস ফ্রম ফেদার্স অ্যান্ড ওয়্যাক্স, দ্বারা মোম আর পালক দিয়ে ইয়া বানাবে, ফর হিমসেলফ অ্যান্ড হিজ সান, নিজের জন্য এবং তার ছেলের জন্য, যাতে ওখান থেকে উড়ে চলে যেতে পারে। হি ওয়ার্নড ইকারাস, সেই ইকারাসকে ওয়ার্ন করলো, সতর্ক করলো, টু ফ্লাই অ্যাট এ মডারেট হাইট, অর্থাৎ খুব বেশি, ধরো এখান থেকে উড়ে যাবে, উপরে আকাশ নিচে সমুদ্র, একটা মডারেট হাইটে এমনি এই দিক দিয়ে যাবে। কেন? টু ক্লোজ টু দ্য সি, যদি সে একটু সাগরের নিচের দিকে আসে, মানে এই বেশি নিচ দিয়ে ওড়ে, তাহলে অ্যান্ড দ্য উইংস উড বিকাম হ্যাভি উইথ ময়েশ্চারে, পাখা ইয়া হয়ে যাবে, ঠিক আছে। আর যদি বেশি উপরের দিকে যায়, তাহলে কি হবে? উড মেল্ট, সূর্যের তাপে ওই মোম গলে যাবে। তো দুইটাই বিপদ, একটা মডারেট ওয়েতে যাইতে হবে। ইনিশিয়ালি ইকারাস হিডেড হিজ ফাদার্স অ্যাডভাইস, প্রথমে তার বাবার কথা সে শুনছিল, উপদেশ শুনছিল, কিন্তু ছোট মানুষ তো, বাট সুন ওভারওয়েলমড বাই দ্য এক্সাইটমেন্ট অফ দ্য ফ্লাইট, ওড়ার সেই মুগ্ধতা, এই উঠতেছি আমি, এইটা তো আবেগ কন্ট্রোল করতে পারে নাই। হি শোড হায়ার অ্যান্ড হায়ার, আরো উঁচুতে উঠতে লাগলো, এবং ফরগেটিং দ্য ওয়ার্নিং, এবং তার বাবার সেই উপদেশ, হ্যাঁ সতর্ক, সেটা ভুলে গেল, এবং ইকারাসের মৃত্যু হয় জানোই, কারিয়ান সিতে পড়ে মারা যায়। তো এই যে ব্যাপারটা, আমাদের প্রশ্ন কি, তুমি দেখাও যে ডিডোলাস এবং ইকারাস বিফোর দ্য স্টার্টিং অফ দেয়ার ফ্লাইট, অর্থাৎ ফ্লাইটের, এখানে আমার এই প্রশ্নের অযৌক্তিক মনে হয়েছে, দেখো উত্তর করতে যেই কিছুটা অযৌক্তিকতা হবে, আমরা উত্তর পাবো না হয়তো। বলছে শোয়িং দ্য অ্যাক্টিভিটিস, তুমি সেই কর্মকাণ্ডগুলো দেখাও। কিসের কর্মকাণ্ড? কাদের? ডিডোলাস এবং ইকারাসের কর্মকাণ্ড, বিফোর স্টার্টিং অন দেয়ার ফ্লাইট, অর্থাৎ ওড়ার আগের কর্মকাণ্ডগুলো, ঠিক আছে, বা সর্বোচ্চ ওড়া পর্যন্তই, পতন হওয়ার আগ পর্যন্ত। ইকারাস তো পড়ে গেল, ওই পড়ে যাওয়ার আগ পর্যন্ত উত্তর হবে। প্রথমেই ম্যানেজ টু এসকেপ, পালাতে সক্ষম হলো,
মানে দেখো একটু, ম্যানেজ টু এসকেপ কি দিয়ে শুরু হলো? ভার্বের থার্ড ফর্ম দিয়ে, অর্থাৎ অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমরা বাকি তথ্যগুলো পার্টিসিপল ফ্রেজ অ্যাডজেক্টিভ এই ভার্বের থার্ড ফর্ম দিয়ে লিখব। মানে তোমার কনসেপ্টটা বুঝো। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে কিং মিনোসের গোলকধাঁধা থেকে, এই গোলকধাঁধা থেকে পালালো। ভালো করে বুঝো, মেন কাজ হচ্ছে, আর আকাশ, এটাকে আকাশ ধরো, এই আকাশে ওড়া পর্যন্ত তাদের কর্মকাণ্ডগুলো কি ছিল? প্রথম হচ্ছে এই গোলকধাঁধা থেকে বের হলো, কর্মকাণ্ডগুলো বুঝো। গোলকধাঁধা থেকে বের হইলো, এখান থেকে নিচে। এরপরে বের হয়ে তারা দেখলো তারা এমন একটা দ্বীপে আটকে আছে যেখান থেকে পালানোর কোনো উপায় নেই। ফাউন্ড দেমসেলভ স্ট্যান্ড অন দ্য আইল্যান্ড। তাহলে চলে আসো, ফাউন্ড themselves stranded on island. এই হচ্ছে, তাহলে এখান থেকে পালালো, তারপরে নিজেদের একটা দ্বীপে আবিষ্কার করলো। ওখান থেকে তো পালানোর কোনো উপায় নেই, তখন পাখিদের ওড়াউড়ি সে লক্ষ্য করলো। ঠিক আছে, অবজার্ভ দ্য বার্ডস ফ্লাইং অ্যাবাভ, থার্ড ফর্ম দিয়ে লিখতেছে কিন্তু। অবজার্ভ দ্য বার্ডস ফ্লাইং অ্যাবাভ, 3 নাম্বার। এরপরে কি করলো? ডিডোলাসে ওই উড়াউড়ি অবজার্ভ হয়ে সে তো একটা মোম এবং ইয়ে দিয়ে, তাহলে লেখো ক্রাফটেড উইংস ফ্রম ফেদার্স অ্যান্ড ওয়্যাক্স। ক্রাফটেড উইংস, পাখা আবিষ্কার করলো। কি দিয়ে? লিখে দিতে পারো, কি দিয়ে পাখা আবিষ্কার করলো? ফ্রম ফেদার্স অ্যান্ড ওয়্যাক্স, লিখে দিতে পারো। ফ্রম, ও মাথাটা গেছে আমার, ফ্রম ফেদার্স। এটা না লিখলেও হইতো, সমস্যা নেই, লিখে দাও। ওয়্যাক্স থেকে তৈরি করলো, 4টা হয়ে গেল। এরপরে কি করলো? 3। তারপরে উড়ে গেল, উড়লো। কিন্তু ওড়ার সময় ছেলেকে দেখি আমরা, উড়ার কথা বল ডিরেক্ট নাই। আচ্ছা, তার ছেলে ইকারাসকে কি করলো? ওয়ার্ন করলো, ওয়ার্ন ইকারাস টু ফ্লাই। আচ্ছা, সতর্ক করলো। একটা মডারেট হাইট, কিন্তু ইকারাস ভুলে গেল, ফরগট দ্য ওয়ার্নিং, সতর্কতা ভুলে গেল। এই হচ্ছে, এই উত্তরটার পক্ষে আমি না আসলে, কিন্তু প্যাসেজে আমার আর কোনো ইনফরমেশন নাই। এই হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা সামারি লিখবো। সামারি আগে সাজাইনি কি কি আছে, এইটা করতে পারতেছো না তোমরা, এটা খুবই হতাশাজনক। এটা টিচাররা শেখায়ও না, মানে আমি খুবই অবাক হয়ে যাই যে সামারির মতো একটা শৈল্পিক জিনিসকে শেখাচ্ছে না। আমি যখনই ক্লাসে সুযোগ পেয়েছি বিভিন্ন জায়গাতে সবসময় চেষ্টা করেছি, তারপরে স্টুডেন্টরা কেন জানি নিতে চায় না সেটা। সামারি বলতে কি বুঝাই, সামারি কি আসলে, কেমনে লিখতে হয়, আর কিভাবেই তোমরা লেখো, এটা আমার দেখার খুব ইচ্ছা। তোমাদের মানে সামনে বসিয়ে বসিয়ে শুনতে যদি পারতাম যে সামারি সম্পর্কে তোমার অভিমত কি, এটা আমার জন্য আজকের ক্লাসের, ঠিক আছে, আজকের ক্লাসের পরে কমেন্টসে জানাবা সামারি সম্পর্কে তোমার অভিমত কি, এটা একটু জানাবা। প্লাস এটা হয়েছে সেটা হয়েছে এইসব ফাউল কথাবার্তা না লিখে কাজের কথা লিখবা, ঠিক আছে? যে সামারি সম্পর্কে তুমি কি জানো, এবং যে জানো, যা জানো সেটার উৎস কোথা থেকে তুমি জেনেছো সেটা আমাকে জানাবা। এটা হচ্ছে তোমার দায়িত্ব। তাহলে নেক্সট ক্লাস দিব, না হলে কোনো ক্লাস দিব না। কাদের পড়িয়ে কোনো লাভ নেই আসলে। কোনো আইডিয়া পড়ানো মানে কি? একটা আইডিওলজিকে প্রতিষ্ঠা করা। আইডিওলজি তো আকাশে বাতাসে উড়ে যাওয়ার মতো না, জিনিস না। আদর্শের জন্য মানুষ মরে যায়। পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে সবকিছুর পেছনে আইডিওলজি রয়েছে। পৃথিবীতে যত ধর্ম হয়েছে সবকিছুর পেছনে আইডিওলজি রয়েছে। সেই আইডিওলজি বলে কিছু থাকবে না পড়াশোনায়, সেটা কিভাবে হবে? তাহলে আজকের কাজ হবে তোমাদের এখানে কমেন্টস করবা যে তুমি সামারি সম্পর্কে কি জানো, আর এই জেনেছোটা কোথা থেকে, ঠিক আছে? কোথা থেকে জেনেছো সেটা জানাবা। প্যাসেজটা আগে গুছিয়ে নিতে হবে, ঠিক আছে? সামারি নিয়ে আমি এর আগে অনেকগুলো লেকচার দিয়েছি বিভিন্ন সময়, সো আমি এখন অত সময় নিচ্ছি না। লালন শাহ ইজ বেস্ট known as an icon of Baul tradition of Bengal.
বাংলার মানে বাউল ঐতিহ্যের একজন আইকন। তাহলে এটা কি হলো? লালন শাহর কি পরিচয়? অলদো হি ওয়াজ আ ফিলোসফার, ছিল দার্শনিক, ছিল চিন্তাবিদ, থিঙ্কার, সোশ্যাল রিফর্মার, সমাজ সংগঠক ছিল। এটা কি হলো? লালনের পরিচয় হলো, আমরা পরিচয় পাচ্ছি। এবার দেখো, হি প্রেজড রিলিজিয়াস টলারেন্স, ধর্মীয় সহিষ্ণুতাকে প্রচার করতে, অ্যান্ড রিজেক্টেড সোশ্যাল ডিফারেন্সেস বেসড অন ক্লাস, কাস্ট অ্যান্ড ক্রিড। তার মানে কি হচ্ছে? সে হচ্ছে ধর্মীয় সহিষ্ণুতা প্রচার করত এবং সামাজিক যে বৈষম্য, ধর্ম, শ্রেণী, জাতি, গোত্রের ভিত্তিতে যে বৈষম্য, সেটাকে সে প্রত্যাখ্যান করেছিল। তার মানে উনি একজন আধ্যাত্মিক চরিত্র, মিস্টিক ক্যারেক্টার, সুপার ন্যাচারাল ক্যারেক্টার, দুটো। এটাও একটা পরিচয়। তাহলে আমরা পরিচয় পেলাম এবং তার চরিত্র কেমন সেটা পেলাম। ওকে। হি অলসো বিলিভ দ্যাট আ সার্চ ফর ট্রুথ শুড বিগিন উইথ দ্য বডি। সত্য উদ্ভব হয়েছে শরীর থেকেই, শরীরই সব। বুঝতে পারছো না? এই আত্মার যে ধারক বাহক এই শরীর, এটা অর্থাৎ তোমার নিজের মধ্যেই ঈশ্বর বিদ্যমান, সেই কনসেপ্টটা তুলে ধরেছে। একটা খুবই বিখ্যাত সুফির, ঠিক আছে, বইটার নাম ছিল হচ্ছে সফি জগৎ। সফি জগৎ, সফি জগতের একটা লেখা রয়েছে, অর্থাৎ তোমার মধ্যে যখন আত্মাকে প্রবেশ করালো সৃষ্টিকর্তা এবং আত্মা বারংবার বের হয়ে আসে অন্ধকার ভেতরে, বেশ কয়েকবার চেষ্টার পরে তখন ঈশ্বর আমাদের মধ্যে প্রবেশ করলো আর আমরা ঈশ্বরের আলোয় আলোকিত হয়ে উঠলাম। সফির জগৎ। এবং বুঝতে পারছো না, ঈশ্বরের বাগান, আরেকটি বই আছে ঈশ্বরের বাগান, অতনু মুখোপাধ্যায়ের বিখ্যাত বই ঈশ্বরের বাগান। এবং আমি আরো একটা বই পড়েছিলাম মরিস বুকাইলের, সুফিজম নিয়ে, ঠিক আছে। এই সবগুলো বইয়ের একটাই কনসেপ্ট প্রকাশ করেছে, তোমার মধ্যে যখন ঈশ্বর নিজে প্রবেশ করলো তখন ঈশ্বরের আলো, নূরের ঈশ্বরের আলোই তুমি আলোকিত হয়ে গেলে। এই জন্যই সুফিজম যারা বলতেছে, সুফিবাদী যারা, তারা অর্থাৎ মারুফতের অনুসারী যারা, তারা আসলে এই বিভিন্ন মসজিদ মন্দিরকে খুব একটা বেশি তোয়াক্কা করেনি, বলেছে ইবাদত হবে ভেতরে, কারণ প্রত্যেক এবং মানুষই সব। সুফিজমের আলোক কনসেপ্ট হচ্ছে বডি সব, মানুষ সব, মানুষের মধ্যে ঈশ্বর বিদ্যমান। তোমার মধ্যে ঈশ্বর রয়েছে, আমার মধ্যে রয়েছে, কারণ প্রত্যেকের মধ্যেই ঈশ্বরের নূরের আলোই আলোকিত আমরা। এবং এই আলো একদিন মুছে যাবে, ডিম লাইট হয়ে যাবে, সেদিন তুমি মরে যাবে, আমি মরে যাবো, শেষ। দুনিয়ার অকাম কুকাম করে ভেতরের ওই নূরকে আমরা ডিম লাইট বানাই ফেলতেছি। সহজ ভাষা। বিশ্ববিদ্যালয়ে পড়ো, একদিন আমরা সফি জগৎ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও তোমরা, ঠিক আছে। প্রত্যেক বছরই যারা চান্স পায় এদের সাথে আমি বসি এসব নিয়ে, বুঝতে পারছো? ওদের অনেক কৌতূহল আমার দর্শন নিয়ে। আমার দর্শন বলে কিছু নাই এখনো, এই ফিলোসফিক্যাল মুভমেন্ট নিয়ে আমার যে ভাবনার এইসব বিষয় নিয়ে কথাবার্তা হয়। আসলে মজা পাই ছেলে পেলে, যে নতুন আর অনেক বইয়ের তথ্য দিলাম, পড়লা। ব্যক্তিত্ব উন্নয়নের ক্ষেত্রে এবং সেন্স বাড়ানোর ক্ষেত্রে পড়ার বাইরে কোনো উপায় নাই। এইসব তোমার টেক্সট বইতে তো কিছু নাই, বুঝতে পারছো না? এইসব এইটুক পড়ে হবে না, কিচ্ছু হবে না। খেয়াল করো তো, বলা হচ্ছে সে বিশ্বাস করতো এই সত্যের সন্ধান শরীর থেকেই। তার দর্শন মিস্টিক্যাল ক্যারেক্টারিস্টিক্স দর্শন, তাহলে এত হুইচ রিফ্লেক্টস দ্য মিস্ট্রি অফ ক্রিয়েশন, সেটাই সৃষ্টির রহস্যের প্রতিফলন করেছে। আচ্ছা, অলদো নিয়ে নতুন কথা হলো। তার মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত কি পেলে? লালনের পরিচয় এবং সে যে এক মিস্টিক ক্যারেক্টারিস্টিক, সেইটুকু। দুটো কথা, এত বড় কথা আর লেখা লাগবে না। উনি একাধারে ফিলোসোফার, বাউল, থিঙ্কার। তার মানে এত একজন মানুষ যখন এত গুণে গুণান্বিত, তাকে কি বলবো? ভার্সাটাইল, বহুমাত্রিক। দুটো কথাই, লালন আ ভার্সাটাইল অ্যান্ড মিস্টিক ক্যারেক্টার। এইখান থেকে এই পর্যন্ত মাত্র তিনটা শব্দ হইল, লালন, ভার্সাটাইল আর মিস্টিক ক্যারেক্টার, তিনটা। দিস ইজ কল্ড সামারি। সামারি মানে এই বিশাল অংশকে ছোট করা, আর ছোট করার ঢং করে প্যাসেজ বাদ দিব, এই ক্ষমতা তোমার নেই। জার্মি হার্মার বলতেছে কি জানো? সামারি ইজ অ্যান আর্ট, সামারি একটা শিল্প। এবং ইন রাইটিং সামারি লেখার ক্ষেত্রে লেখকের কোনো নিয়ন্ত্রণ নাই। লেখক জানেই না কোন অংশ বাদ যাবে। সেই জিনিসটাকে আমি দেখো, এখান থেকে লালন, আ ভার্সাটাইল অ্যান্ড মিস্টিক ক্যারেক্টার, এই তিনটা শব্দের মধ্যে কোন শব্দ যায় না এখানকার? বলো। ভার্সাটাইল মানে বহুমাত্রিক, যে বহু গুণে গুণান্বিত, তার অনেক গুণ, বাউল, আইকন, ফিলোসোফার, থিঙ্কার, সোশ্যাল রিফর্মার সব। এবং তার দর্শন যেটা শরীর থেকেই সত্যের উদ্ভব, এটাই হচ্ছে মিস্টিক ক্যারেক্টার, মারফতি চরিত্র। এবার অলদো, তাহলে এইটুকু সমান দেখো, খেয়াল করো। অলদো লালন সং আর অ্যাডমায়ার্ড ফর দ্য প্রোফাউন্ড, দেখো বলছে প্রাউড
ফিলোসফিক্যাল লাইফ, প্রাউড হবে না মনে হয় এখানে, বইতে প্রোফাউন্ড আছে, ভুল আছে, গভীর, প্রোফাউন্ড হবে, হ্যাঁ প্রাউড না, প্রোফাউন্ড, গভীর ফিলোসফিক্যাল লাইফ তুলে ধরেছে। আ পপুলার স্টোরি আছে, তার সম্পর্কে একটা খুব জনপ্রিয় গল্প আছে, হুইচ ম্যানি বিলিভ টু বি ট্রু, যেটা অনেকেই সত্য বলে মনে করে। সেটা হচ্ছে একবার লালন সাঁই পিলগ্রিমেজে গিয়েছিল, অর্থাৎ তীর্থযাত্রাতে গিয়েছিল, টু আ হলি প্লেস। লালন, হু ওয়াজ বর্ন আ হিন্দু, হিন্দু ফ্যামিলিতে জন্ম, কন্ট্রাক্টেড, তার কি হয়েছিল, স্মল পক্স হলো, গুটি বসন্ত হয়েছিল, অ্যান্ড অলস ওয়াজ অ্যাবান্ডন, দেখো অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা, আর আমরা একটু আগে লিখেছিলাম ওয়াটার ওয়াটার এভরিহোয়ার এর মধ্যে অ্যাবান্ডান্স মানে কি, অ্যাবান্ডান্স মানে প্রাচুর্য, দুইটা ব্যাপার আলাদা কিন্তু। বাই হিজ কম্প্যানিয়ন্স, তার সঙ্গী সাথীরা সব তার পরিত্যাগ করছে, মানে ফেলে দিয়ে চলে আইছে। তখন তো গুটি বসন্ত খুবই ভয়াবহ রোগ ছিল, মানে একটা গ্রামে একজন হইলে দেখা যাচ্ছে 20-25 জন মরে গেছে। আ মুসলিম ফকির সিরাজ শাহ পিকড হিম আপ অ্যান্ড টুক হিম টু হিজ ওন হাউসে নিয়ে যায়, হোয়ার হি নার্সড হিম ব্যাক টু হেলথ, এবং সেখানে তাকে সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে তোলে। খেয়াল করো, তার মানে সে কিন্তু ওই যে ফকির সিরাজ শাহের বাসায় চলে গিয়েছিল, বুঝতে পারছো? এরপর সুস্থ হয়ে when লালন returned home, যখন লালন ফিরে আসলো, his family refused to take him, তাকে নিতে চায় না, and he had lived in a Muslim household, কেন? কারণ সে মুসলমানদের বাড়িতে বসবাস করছে এই জন্য। তখন লালন রিটার্ন টু সিরাজ শাহের কাছে আবার ফিরে আসলো দুঃখ পেয়ে। মনের মানুষ সিনেমাটা দেখবা। আচ্ছা, এইখান থেকে এই পর্যন্ত লালনের চরিত্র এবং বৈশিষ্ট্য, তার দর্শন এবং তার বহুমাত্রিকতা, তার পরিচয় এক কথায়। এরপর এই পরিচয়টা শেষ করেছো কোন শব্দ দিয়ে? কোন শব্দ দিয়ে শেষ করলাম? মিস্টিক্যাল ক্যারেক্টার, মারফতি চরিত্র। এই মারফতি চরিত্রের উত্থান কখন হইল? যখন সে বাড়ি থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেল, বাড়ির লোক যাকে রিফিউজ করলো তখন থেকে। অর্থাৎ আমরা লিখতে পারবো, দেখো কি লিখেছে, আফটার বিং রিজেক্টেড বাই হিজ ফ্যামিলি, তার পরিবার কর্তৃক কি প্রত্যাখ্যিত হয়ে লালনের পরিচয় দিছে ভার্সাটাইল অ্যান্ড মিস্টিক ক্যারেক্টার, রিটার্ন টু সিরাজ শাহ অ্যান্ড ডিভোটেড হিমসেলফ, এবং নিজেকে উৎসর্গ করলো টু আই স্পিরিচুয়াল অ্যান্ড অ্যাস্থেটিক লাইফ আন্ডার হিজ গাইডেন্স। এখান থেকে এই পুরো এইটুকু অংশ এবং এই পর্যন্ত একটা লাইন লিখলাম, আফটার বিং রিজেক্টেড বাই হিজ ফ্যামিলি, পরিবার কর্তৃক প্রত্যাখ্যিত হওয়ার পর লালন, কমা দিয়ে অ্যাপজিটিভ লিখেছে। অ্যাপজিটিভ কি জানো? এই পরিচয় ওই যে আগে লালন, কমা দিয়ে অ্যাপজিটিভ লিখলাম। অ্যাপজিটিভ কি দিলাম? আ ভার্সাটাইল অ্যান্ড মিস্টিক ক্যারেক্টার, কমা ক্লোজ করলাম, রিটার্ন ফিরে গেল কোথায়? টু সিরাজ শাহ অ্যান্ড ডিভোটেড হিমসেলফ, এবং নিজেকে উৎসর্গ করলো অ্যাজ এ স্পিরিচুয়াল ক্যারেক্টার আন্ডার দ্য গাইডেন্স অফ শাইজি। এবার দেখো, আফটার দ্য ডেট অফ শাইজি, সিরাজ শাহের কথা বলছে, লালন সেট আপ, আখড়া তৈরি করলো, অর মনাস্টারি ইন সেউরিয়াতে, অর্থাৎ আখড়া তৈরি করলো কুষ্টিয়ার কাছে। ইট সুন অ্যাট্রাক্টেড অ্যাডমায়ার্স অ্যান্ড মিস্টেকস ইন সার্চ অফ সালভেশন, যারা মুক্তির সন্ধান খুঁজে, হু বিকেম ইনিশিয়েটেড ইনটু বাউল অ্যাস্থেটিজম অ্যান্ড বিকেম হিজ ডিসিপলস, এবং তারা তার শিষ্য হয়ে গেল। এই যে কনসেপ্ট, এই কনসেপ্ট তো সাধারণ মানুষ বুঝবে না, পড়তে হবে, না পড়েই তো হবে না, না পড়ে হবে না। কিভাবে বুঝাবো বলো? জর্জ হাওয়ার্ডের পিস কবিতা পড়েছো তোমরা? কবি শান্তির খোঁজে একটা গুহার মধ্যে প্রবেশ করলো, বললো এখানে কি শান্তি আছে, মুক্তি আছে? ফিসফিস বাতাসের ফিসফিস ধ্বনি তাকে বলল, নো, গো সিক এলসওয়্যার, অন্য কোথাও খুঁজো, এখানে শান্তি নেই। কবি তখন রং ফিরে আসতে আসতে রংধনু দেখলো, কি দারুণ, কবি মনে করলো রংধনুই তো শান্তি। কিন্তু কিছু সময় পরেই বাতাস এবং মেঘ এসে স্ক্যাটার করে দিল, রংধনুকে বিক্ষিপ্ত করে দিল। তখন কবির ভাবনা হলো, এ কেমন শান্তি, এত ক্ষণস্থায়ী কখনো শান্তি হতে পারে না, আমার তো সাস্টেইনেবল পিস দরকার, না এটা শান্তি না। তাহলে পাহাড়ের কাছে শান্তি পেল না, রংধনুর কাছ থেকে এরপরে ব্যর্থ মনোরথে সে একটা বাগানে প্রবেশ করলো, যে দেখলো দারুণ দারুণ ফুল। কবি তাকে বলল, ফ্লাওয়ার, ইম্পেরিয়াল ফ্লাওয়ার, ক্রাউন ইম্পেরিয়াল বলে চিৎকার করলো, এটাই তো শান্তি। আই থিঙ্ক, আমি মনে করি এটাই শান্তি। এরপর কবি বলল, যার উপরে এত দারুণ ফুল ফুটেছে, তাহলে শান্তি তো গভীরে, ও শেকড়ে। কবি ঘনন করে শেকড়ে প্রবেশ করে দেখলো ওখানে পোকা সব গ্রাস করে নিচ্ছে আর বাইরে ভণ্ডামি করছে। যেমন আমাদের হৃদয়ে অনেক ব্যথা, এই ব্যথা লুকায় রেখে মানুষের সামনে মৃদু হেসে, অট্ট হেসে অভিনয় করি, মনে করে
উনি মনে করছে আমি শান্তিতে আছি, কিন্তু ভিতরে যে রক্তক্ষরণ হচ্ছে সেটা দেখছে না। কবি ওখানেও শান্তি পেল না, চলে আসলো সাধু পুরুষের কাছে এবং উনি বলল সেই প্রিন্সের কথা বলেছে, হু ডুয়েলস অ্যাট সালেম, যে সালেমে থাকতো, যিশুর কথা বলল, যিশুর মূল নীতিকে গ্রহণ করতে বলল, আর এটাই শান্তি। ওয়ার্ল্ডলি থিংসের মধ্যে কোনো শান্তি নেই, বলেছে স্পিরিচুয়াল শান্তি, ট্রু পিস লাইস ইন স্পিরিচুয়াল আইডেন্টিটির মধ্যেই, আত্মিক পরিচয়ের মধ্যেই আসলে প্রকৃত শান্তি রয়েছে। আর এই শান্তি আর এই মুক্তি, সালভেশন খুঁজতে যারা এসেছে তারাই লালনের ভক্ত হয়ে গিয়েছে। জজ হাবার্ট পড়তে হবে, না পড়ে উঠাট করে তো লাফালাফি, যেমন কুষ্টিয়ায় কদিন আগে এক বাউলকেও মেরে ফেললো, এরকম দেখলাম পত্রিকাতে। পড়তে হবে, তুমি যখনই পড়বা শান্ত হয়ে যাবা, আর মূর্খতাই তোমাকে উগ্র বানাবে। আমাদের দেশের মানুষজনের মনে হয় না ক্লাসের বইয়ের বাইরে 20টা বই পড়ার পার্সেন্টেজ আছে, 5% লোকও নাই। পৃথিবীতে এত কম পড়ুয়া জাতি আর কোথাও নাই। খেয়াল করো, অ্যাজ লালন বিগ্যান রাইটিং অ্যান্ড কম্পোজিং সং। আচ্ছা, এখানে কি লিখেছিল? সিরাজ শাহের মৃত্যুর পরে সে আখড়া তৈরি করলো, তার ডিসিপল তৈরি হলো, কিন্তু শিষ্যরা বেড়ে যাচ্ছে। অ্যাজ লালন বিগ্যান রাইটিং অ্যান্ড কম্পোজিং সংস, গান শুরু করলো, হুইচ ইজ ডিসিপল স্যাং উইথ দ্য দেখো বলছে কি বলছে, অ্যাকম্প্যানিয়নমেন্ট অফ একতারা অর দোতারা দিয়ে গাইতে লাগলো। হিজ ফেম স্প্রেড, ছড়িয়ে পড়তে লাগলো। কিসে, কোথায়? দেখো বলা হচ্ছে to far away places. Rabindranath Tagore and Kazi Nazrul Islam were among those who admired him and were influenced by his Shahojiya philosophy. শাহুজিয়া আবার কি? এ নিয়ে আধা ঘন্টা লাগবে, অনেক সময় লাগবে। Through the simple truths that reside in one's own body and soul, not outside, which can be reached through সাধনা or meditation এর মধ্যে দিয়ে এটা নিতে হয়। দেখো সামারিটা শেষ করেছি কিভাবে, এবং সে ফিরে আসলো, হুইচ অ্যাট্রাক্ট ম্যানি ফলোয়ার্স তৈরি হয়ে গেল। থ্রু হিজ সংস, তার গানের মধ্যে দিয়ে, বাউল ফিলোসফি অ্যাকম্পানিড বাই একতারা দোতারার মধ্যে দিয়ে, এইসব লাইন টাইন বাদ দিতে পারো, ঠিক আছে। হিজ ফেম স্প্রেড ওয়াইডলি, ব্যাপকভাবে ছড়িয়ে যেতে লাগলো। গ্রেট পার্সোনালিটিস লাইক রবীন্দ্রনাথ ট্যাগোর অ্যান্ড কাজী নজরুল ইসলাম তাকে অ্যাডমায়ার করতে লাগলো। এভাবেই আমরা লেখাটা শেষ করেছি। এটার রিটেন অংশ নিয়ে আগামীকালকের ক্লাসে তোমরা পাবা, ঠিক আছে। এটা 2টা পার্ট করতে হবে, এটা এমনি এমনি পড়াইলে হবে না। এখন থেকে পুরো ক্লাস রেগুলার পেয়ে যাবা, ঠিক আছে। এর রিটেন প্যারাগ্রাফ আছে, ফোক মিউজিক, দীর্ঘ আলোচনা আছে, একটা ক্লাসে এটা হবে না। সো আগামীকালকের ক্লাসে তোমরা এই অংশটুকু পেয়ে যাবা, ঠিক আছে। তত সময় পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা এবং পড়ো মনোযোগ দিয়ে। ইংরেজি আলোচনা শুনতে হয়, পাগলের দল, আলোচনা না শুনলে হবে না। এটার জন্য গভীর জিনিসপত্র দরকার হয়। এই কনসেপ্ট, এখন কতদিন পরীক্ষা রয়েছে বলো? রেগুলার তোমার কাজ হবে সারাদিন তুমি অন্য সাবজেক্টগুলো পড়বা এবং রাতের 11:30 থেকে 1টা পর্যন্ত এটা দেখে ঘুমায় পড়বা, শেষ। বেসিক কাজ।